হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। বন্ধুদেরকে নমস্কার, স্বাগত। আমরা প্রায় দেখি সরকার পক্ষ থেকে প্রচার করা হয় কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার কাজ করে চলছে। প্রত্যেক বছর কিষাণ সম্মান নিধি প্রদান করে থাকেন। মাত্র বছরে ৬,০০০, মাসে ৫০০ টাকা তাদেরকে ভাতা হিসাবে দেওয়া হয়। আসলে কৃষকদের আয় দ্বিগুণ করার যে চিন্তাধারা তার ধারে কাছেও নেই। প্রকৃত অর্থে কৃষকরা খুব খারাপ অবস্থার মধ্যে দিন যাপন করছে। ৫০০ টাকা মাসিক ভাতা দিচ্ছে, প্রকারান্তরে সার, ওষুধ, বীজ এগুলোর অস্বাভাবিক দাম বাড়িয়ে ৫০০ থেকে আরো ৪ গুণ টাকা বছরে ৬,০০০ টাকা দিচ্ছে। তার থেকে ৩১৮,০০০ টাকা কৃষকের পকেট থেকে কেটে দিচ্ছে। কৃষকরা যে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বিগত দিনে, সেই ঋণের জ্বালায় সারা ভারতবর্ষে কৃষকরা প্রতিদিন গড়ে ৩৬ জন করে আত্মহত্যা করছে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন, শুনেছেন যে কর্ণাটকে প্রায় ৭০০ মতো কৃষক সেখানে আত্মহত্যা করেছে। বিধানসভা নিয়ে তুলকামাল হয়েছে। প্রতিদিন ঋণের যন্ত্রণায় কৃষকরা আত্মহত্যা করছে। মোদিজি ক্ষমতা আসার পূর্বে ওনার সেই ডায়লগ, সে বক্তব্য এখনো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়। উনি বলেছিলেন আগামী দিন বিজেপি সরকার ক্ষমতায় আসলে কৃষকদের ঋণ মুকুব করবেন। যদি ক্ষমতা আসার পর আজকে রাজ্যে ৭ বছর, কেন্দ্রে ১১ বছর পেরিয়ে ১২ বছর চলল, কোন রাজ্যে বিজেপি সরকার কৃষকদের ঋণ মুকুব করে? আজকে যে দ্বিগুণের স্বপ্ন দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, সেই সাহায্যগুলো সঠিকভাবে পাওয়া যায় না। বিগত বছরে যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল ১,০০০, ১,৫০০ টাকা করে সাহায্য পেয়েছে। এতে কি হবে কৃষকদের? গত জুন মাসে খোয়াই ডিস্ট্রিক্টে অস্বাভাবিক বৃষ্টির কারণে সেখানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রচন্ডভাবে। এখানে জমির পরিমাণ প্রায় ৫৪৪ থেকে ৪৫ হেক্টর জমি, চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ১৪০০ হবে। মোট ধান ১৮২ মেট্রিক টন নষ্ট হয়েছে। টাকার অঙ্কে প্রায় ৫০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। তারপরে উপরন্ত সবজি, শাক সবজি এগুলো তো আছে। সেই মহকুমার ডিস্ট্রিক্টের কৃষকরা বিভিন্ন এসএ অফিসে দরখাস্ত করেছেন। সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার অফিস তরফ থেকে সার্ভে করা হয়েছে। সমস্ত রিপোর্ট, তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ১ টাকাও কেউ ক্ষতিপূরণ হিসেবে পায়নি। সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে কৃষকরা না পায়, সরকার যদি কৃষকদের পাশে না দাঁড়ায়, তাহলে কৃষক সেখান থেকে মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাদের তো আয়ের কথা বলছে দ্বিগুণ হবে, কিন্তু আজকে কৃষকরা খুব বিপন্ন অবস্থার মধ্যে চলছে। এখন ধান কিনা মাত্র শুরু হয়েছে। কৃষকরা অলরেডি জমি চাষ মানে ধান লাগানো শুরু করে দিয়েছে আরো ১৫ দিন আগের থেকে। কৃষকরা ধান লাগানোর আগে তাদের পূর্বের ধানগুলো
বিক্রি করে সেই টাকা দিয়ে তারা এখন এই ফসল লাগাবে, কিন্তু তাদের সময় মতো তারা ধান বিক্রি করতে পারেনি। সরকার অনেক দেরি করে ধান কিনছে। এর ফাঁকে দিয়ে সুযোগটা কাকে পাইয়ে দিয়েছে? গ্রামে গঞ্জে কিছু সংখ্যক বিজেপি দলের কর্মীরাই, সরকার পক্ষের লোকেরাই তারা কৃষকদের কাছ থেকে ধানগুলো কিনে জমিয়ে ওই সরকারের রেটে সরকারের কাছে বিক্রি করে, কৃষকদের থেকে কম দামে ধান কিনে নিয়ে মজুত করে সরকারের কাছে বিক্রি করছে। সেখানে দালালি নিচ্ছে। কমিশন বাণিজ্য সর্বক্ষেত্রেই চলছে। কৃষকরাও কিন্তু প্রকারান্তরে কমিশন দিতে হচ্ছে বিজেপি দলের কিছু সংখ্যক নেতা কর্মীদেরকে ওই ধান কেনা বেচার মাধ্যমে। আজকে কৃষকদের স্বার্থে কাজ করছে। আমি একটা পয়েন্ট বলবো, সারা রাজ্যে গত বন্যা যেভাবে আপনার এলআই স্কিম কৃষকদের জলসেচের উৎসগুলি নষ্ট হয়ে গিয়েছিল, প্রায় 85% উৎস নষ্ট হয়ে গেছিল, সেগুলো এখনো 10% মেরামত হয়নি। আমি একটা ডিস্ট্রিক্টের পরিসংখ্যান আপনাদেরকে দিচ্ছি। আপনার খোয়া ডিস্ট্রিক্ট, খোয়াতে টোটাল স্কিম হলো 42, 22টা রানিং, 20টা নট রানিং। তুলাসী করে টোটাল হলো 20টা, 13টা নন ফাংশনিং, 7টা মাত্র ফাংশনিং। কল্যাণপুরে 34টা, 16টা নন ফাংশনিং, 18টা ফাংশনিং। পদ্মবিলে 6টা, 5টা নন ফাংশনিং, 1টা ফাংশনিং। মুঙ্গেলামিতে 12টা, 9টা নন ফাংশনিং, 3টা ফাংশনিং। তেলামূলাতে 25টা, 17টা নন ফাংশনিং, 8টা ফাংশনিং। এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের কাছে সেই তালিকা আছে। এইভাবে জলের উৎসগুলি নষ্ট হয়ে রয়েছে। আগামী 1 মাস 2 মাস 1.5 মাস পরে যখন বৃষ্টি যদি না হয়, এখন ভগবানের বৃষ্টির উপরে নির্ভরশীল কৃষক, যদি বৃষ্টি না হয় তাহলে খরাতে এই সমস্ত এলাকাতে সম্পূর্ণ কৃষকরা তাদের ফসলের আবার ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জানেন কৃষকদের শুধু ধান সবজি বিক্রি করে না, কৃষকদের আরেকটা আর্নিং সোর্স হলো পশুপালন বা পশু পালন করে সেখান থেকে পশুগুলো বড় করে বিক্রি করা, বিশেষ করে গরু বিক্রি করা। এই কৃষকরা এই গরু বিক্রি করে তাদের অনেক সময় মেয়ের বিয়ের সময় বিক্রি করে, বা একটা বড় অনুষ্ঠানের সময় একটা গরু বিক্রি করে একটা কার্য সম্পন্ন করে। কিন্তু আজকে আপনারা জানেন সারা ত্রিপুরা রাজ্যে আপনার 80% গরু বাজার বন্ধ। সারা রাজ্যে আমার মনে হয় 4 থেকে 5টা গরু বাজার রানিং আছে, আর সমস্ত গরু বাজারগুলো টোটালি বন্ধ। এতে কৃষকরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এখন গরু বিক্রি করতে হলে ওই দালালদের কাছে কম দামে বিক্রি করে দিতে হয়, এছাড়া তাদের কোনো উপায় নেই। মার্কেটে তো তোলার কোনো উপায় নেই, মার্কেট হয় না, গরু মার্কেটে কেউ আসেন না। এর কারণ হচ্ছে যে আজকে যারা এই গোমাতার পূজারী, যারা মানে ধর্মান্ধ, এই যে বিজেপির অন্ধভক্তরা, গরু বাজার বন্ধ কিন্তু গরুর দালালি ঠিকই আছে। প্রত্যেকটা গাড়ির থেকে গরুর দালালি তারা অনেক নেতৃত্বরা খেয়ে থাকেন প্রত্যেকটা এরিয়াতে। এই দালালদের যন্ত্রণায় আজকে গরু বাজারে গরু বেচা বিক্রি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। অগাস্ট, আগামী 9 তারিখে আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবসটাকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে সেন্ট্রালি না করে আমাদের কংগ্রেস পার্টি দলের 9টা ডিস্ট্রিক্ট, সাংগঠনিক ডিস্ট্রিক্ট, আমরা 9টা সাংগঠনিক ডিস্ট্রিক্টে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিশ্ব আদিবাসী দিবসটাকে উদযাপন করতে চলেছি। দ্বিতীয়ত 23শে অগাস্ট আমরা এডিসি দিবস পালনের মাধ্যমে প্রত্যেকটা ব্লকে, আমাদের 60টা ব্লকে আমরা এডিসি দিবস পালন করব। এবারে বিশ্ব আদিবাসী দিবসে ওয়ার্ল্ড ইন্ডিজিনাস ডেতে একটা থিম দিয়েছে, ইন্ডিজিনাস পিপল রাইট টু সেলফ ডিটারমিনেশন
এফোর্ট ফর ফুড সিকিউরিটি অ্যান্ড সভারেনিটি, এই বিষয়টাকে নিয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবসে আমরা উদযাপন করতে চলছি। এবং এই রাজ্যে বিশেষ করে আদিবাসীদেরকে কীভাবে সরল সোজা মানুষদের কীভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন অর্গানাইজেশনের লোকেরা কীভাবে ঠকিয়েছে, এই সম্পর্কে আমরা আলোকপাত করব আমাদের 9টা জেলায়। বিশেষ করে আমরা এটাই বলবো যে 2021 সাল থেকে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে একটা দল ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত ওই এলাকায় যারা বসবাসকারী আদিবাসীরা এমন কোনো উন্নয়ন হয়নি। চাকরি ক্ষেত্রেই বলো, স্কুল ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, রাস্তাঘাট, পানীয় জল কিছুই হয়নি। আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখে থাকি স্কুলের টিচারদের জন্য রাস্তার উপর আন্দোলন করতে হয়, স্বাস্থ্যের জন্য রাস্তার উপর আন্দোলন করতে হয়, রাস্তার জন্য আন্দোলন করতে হয়, ইলেকট্রিসিটির জন্য আন্দোলন করতে হয়, সেটা আমরা দেখেছি। তো আমরা বলবো মূলত এডিসি গত 5 বছরে টোটালি ফেইল, কোনো ডেভেলপমেন্ট করতে পারে না। ওইটাকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের কাছে প্রচার নিয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা আগামী 9 অগাস্ট আমাদের বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সময় আমরা একে আলোচনা করব। ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা তুলে ধরব। এক্ষেত্রে শুধু আমাদের দলের দৃষ্টিভঙ্গি না বা দলের কথা না, আমরা আজকে এমন কিছু তথ্য এখানে দিতে চাই আপনাদের কাছে, যেটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে, 4টা-5টা মন্ত্রকে সম্প্রতি তাদের যে আমাদের রাজ্য সম্পর্কে যে তথ্য তারা প্রকাশিত করেছে, এগুলি আমরা রাজ্যবাসীর জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে তুলে ধরব। এসবের পরিপ্রেক্ষিতে এবং আমাদের রাজ্যের বর্তমান সময়ে আদিবাসী এবং কৃষকদের যে অবস্থা, এই বিষয়গুলি নিয়েই প্রধানত আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা চেষ্টা করছি একটা প্রেস নোট আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যাতে আমাদের বেশি সময় নিয়ে কথা না বলতে হয়। সিলিং পয়েন্টগুলি শুধু আমরা উল্লেখ করবো, বাকিটা প্রেস নোট থেকে আপনারা দেখে নেবেন এবং এটাকে ভিত্তি করেই আপনারা আপনাদের মতো করে নিশ্চয়ই রাজ্যবাসীর জ্ঞাতার্থে আপনারা এগুলি প্রকাশিত করবেন। প্রসঙ্গে যাওয়ার আগে আমার সাথে উপস্থিত আছেন আদিবাসী কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া, আছেন আমাদের রাজ্য কৃষক কংগ্রেসের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য। আমি প্রথমেই আমাদের আদিবাসী চেয়ারম্যান শব্দবাবুকে আগামী কর্মসূচি সম্পর্কে, আদিবাসীদের সম্পর্কিত বিষয়ে যে কর্মসূচি, সেগুলি সম্পর্কে আপনাদের অবহিত করা। আমি শুধু বলতে চাই, শুধু চাল আর গমে কম হচ্ছে ওই স্বামীনাথন কমিশনের সুপারিশ থেকে কেন্দ্রীয় বরাদ্দ এমএসপি 760 টাকা কম, কুইন্টালে 760 টাকা কম। আর এখানে সরকার কততে সেই ধান কিনছে, চাল কিনছে, এটা এখনো সরকার সেভাবে ঘোষণা করেনি বলেই আমি জানি, আমাদের জানা আছে। আমি সেক্ষেত্রে বলবো, ইউপিএ সরকারের সময়ে কৃষি ঋণ মুকুব সহ মানে কৃষি ক্ষেত্রে এমএসপি বাড়তে হচ্ছে, বাড়ার পরিমাণটা ছিল সেখানে আপনার 1.17%, আর 25 সালে মোদী জমানায় তা কমে দাঁড়িয়েছে 0.53% মাত্র। আর বলেছে যে কেন এপ্রিল মাসে তো মোদী সরকার 2,07,000 কোটি টাকা
বরাদ্দ করেছে। রাজ্যে তো টাকা এসেছিল, এতদিন ঘুমিয়েছিল কেন? ইচ্ছাকৃত? এটাই তো মনে হয়। কারণ মনে করার যথেষ্ট কারণ আছে। কৃষকরা সংরক্ষিত করে রাখার ব্যবস্থা নেই, সেগুলি জানেন আপনারা। ওই আগের দিনের গোলা, সে সমস্ত কিছু আর ত্রিপুরার সাধারণ কৃষকদের ঘরে নেই। আর চাল ধান যে জমা করে রাখবে, মহাজনের ঋণ শোধ করবে কি করে, বা খাবে কি বাকি, এটা বিক্রি করে দিতে বাধ্য হয়েছে ফরেদের কাছে। আর ফরেদের চেহারা তো বলেছেন, আমি সে সমস্ত বলে সময় নষ্ট করতে চাই না। একটা শুধু বলবো যে কোন জায়গায় দাঁড়িয়েছে মোদি তো আপনার দেশের অর্থনীতিবিদদের কথা শুনে না, জানি না শুনবে কিনা। ওই আমাদের সার কৃষির ক্ষেত্রে ওতপ্রোত ভাবে জড়িত সার সংক্রান্ত যে সার দপ্তর কেন্দ্রীয়, তার যে স্থায়ী কমিটি, সংসদের স্থায়ী কমিটি, তারা গত বাজেট অধিবেশনে তাদের যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টে তারা উল্লেখ করেছে আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত 23টা সার কারখানার মধ্যে মোদি জমানায় 10টা বন্ধ হয়ে গেছে, আরো 6টা বন্ধ করে দেওয়ার পথে। এমনতর জায়গায় দাঁড়িয়ে তারা সুপারিশ করেছে, না, আমাদের দেশের কৃষকদের বাঁচাতে গেলে পর সার কারখানাগুলি পুনরুজ্জীবিত করতে হবে এবং সমস্ত ধরনের সারে ভর্তুকি, সরকারি ভর্তুকি বাড়াতে হবে। জানি না মোদি সেই রিপোর্ট গ্রহণ করবে কিনা। আমাদের অবশ্যই উল্লেখ করতে হয়, রাজ্যে একটা গুরুত্বপূর্ণ কৃষি ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল রাবার। রাবার শিল্পে 1,80,000 উৎপাদক এর সাথে জড়িত। 1,00,000 হেক্টর জমিতে রাবার চাষ হয়। এর সাথে কত মানুষ যুক্ত? শুধু আমি উৎপাদকের সংখ্যাটা বললাম, তার 1/2-এরও বেশি হচ্ছে আদিবাসী। আমাদের আদিবাসী প্রেম, আদিবাসী বিশুদ্ধ আদিবাসী প্রেমিকরা এই সরকারের শরীর আছে। তাহলে কেন আজকে রাবার চাষিরা বিপন্ন? এর অনেক উদাহরণ আছে, আমি সেগুলি আমাদের প্রেস নোটে দেব। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে আপনাদের এখানে ডেকেছি কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করার জন্য আমরা আপনাদের এখানে ডেকেছি। আমরা আপনাদের সকলকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি বলে নিতে চাই যে আমাদের রাজ্যের শুধু না, দেশের কোনো চোখে কম দেখা বা অন্ধ তাদেরকে নির্দিষ্ট করে বা তাদের উদ্দেশ্যে আমার উপমাটা হচ্ছে আমাদের দেশে মোদি নেতৃত্বাধীন সরকার আর আমাদের রাজ্যের যে ট্রিপল ইঞ্জিনের সরকার, তাদের যে বিকাশ, উন্নয়ন, এই নানা কিছুর যে গল্প, এর সাথে বাস্তব অবস্থা বা সরকারের তথ্য, এটা বোঝার জন্য উপমা হিসাবে আমি যে কথাটা বলবো, যে একটা কথা আপনাদের হয়তো সকলেরই মনে আছে, আমাদের রাজ্য চালু ছিল, কানিকে বাহারে কে, কানির মা আর বাবা। আর একটা কথা হচ্ছে এই যে এক কান বা কান কাটা গেলে রাস্তার এক দিক দিয়ে হাঁটে, ডান কান কাটা গেলে সে আরেক দিক দিয়ে হাঁটে, আর দোকান কাটা গেলে পর রাস্তার মাঝখান দিয়ে হাঁটে,
কারণ তাকে আর লুকুনোর কিছু নেই। আমাদের দেশের অবস্থা আজকে আপনাদের বলে সময় নষ্ট করবো না, বিড়ম্বনা দেব না। আমাদের রাজ্যের হাল বুঝার ক্ষেত্রে আমি আপনাদের সামনে সংক্ষেপে আমি সমস্ত তথ্য আমি দিতে চাই। আজকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের রাজ্যেও সরকার পরিবর্তনের যে সংগ্রাম, আবার ভোট আবার চাষীদের উপকারের জন্য কাজে লাগানোর জন্য দেশের টায়ার কোম্পানিগুলি 1000 কোটি টাকা বরাদ্দ করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের রাবার চাষিরা সে টাকা কোথায় গেল তার হদিশ পাচ্ছে না কেন? রাবার উৎপাদকরা, রাবার উৎপাদকের রাবারের কোয়ালিটি, রাবারের মান উন্নয়ন এবং তাকে বাজারজাত করার ক্ষেত্রে যে স্মল হাউস বা রাবার প্রসেসিং যে ব্যবস্থাগুলি যেগুলি চালু ছিল সেগুলি আজকে আর কিছু নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃষক, আমাদের কিষাণ কংগ্রেস, আদিবাসী কংগ্রেস খুব সহসায় এই সমস্ত নির্দিষ্ট দাবি দেওয়ার ভিত্তিতে রাবার বোর্ডে প্রাথমিকভাবে রাবার বোর্ডে আমাদের দাবি দেওয়ার ভিত্তিতে প্রতিনিধিমূলক আমাদের ডেপুটেশন দেওয়া হবে। তার সাথে সাথে আমাদের আদিবাসীদের অন্যান্য দাবি দেওয়ার সাথে রাবার শিল্পকে পুনরুজ্জীবিত করা, রাবার চাষীদের রক্ষা করার ক্ষেত্রে আমাদের কৃষক সভা এবং আদিবাসী কংগ্রেস যুক্তভাবে রাজ্য জুড়ে সেখানে আমাদের আন্দোলন গড়ে তোলা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আমাদের শেষ করে দিচ্ছি, চাইলে আমি ছোট কয়টা উদাহরণ। আমাদের আদিবাসী বিরসা মুন্ডা দিবস ইত্যাদি উদযাপন করে আদিবাসীদের কল্যাণের কথা বলতে, মায়া কান্নার কথা বলতে এদের আর হয় না। এটা আছে, তথ্যটা আছে, দেখে নেবেন। সম্প্রতি আমাদের ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, আমাদের ছত্তিশগড়, আসামে আদিবাসীদের উপর বিজেপি, আরএসএস তাদের নেতাদের কি হিংস্র বর্বর আক্রমণ। আদিবাসী দিবসের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যেটা বিষয় সারা পৃথিবীতে আদিবাসীদের জমির অধিকারকে স্বীকার করে নেওয়া, অধিকার প্রতিষ্ঠা করা, যে কাজে অগ্রসর হয়েছিল ডক্টর মনমোহন সিং সরকার। ওই জমি জঙ্গল এর অধিকার আদিবাসীদের উপর তুলে দিয়েছিল, তার পাট্টা দিয়েছিল। ওই সমস্ত জমি জঙ্গল এগুলিকে আর সুরক্ষিত রাখা যাচ্ছে না, এই আইনকে শিথিল করে দিয়েছে। সেখানে মোদী সরকার 23 সালে এই আইনকে শিথিল করে দিয়ে সুবিধা করে দিয়েছে কর্পোরেটদের। এর ফলে গোটা দেশে একটা আদিবাসীদের জোর জবরদস্তিমূলক বা কোথাও প্রলোভন দেখিয়ে তাদের জমি দখল করে নিচ্ছে। কিভাবে নিচ্ছে এই সাম্প্রতিক যে এই বিষয়গুলি আমি এখানে রেখেছি। আমি এই প্রসঙ্গে আমাদের রাজ্যে লোধোয়ায় যে একটা বিরাট সংখ্যক জমি, সেখানে রাবার চাষ করে আদিবাসীরা সেখানে জীবিকা নির্বাহ করত, এই জমিও সরকার ওই তুলে দিয়েছে শিল্প দপ্তরের হাতে। যেখানে আইনে ছিল আমাদের মনমোহন সিংদের আইনে ছিল আদিবাসীদের জমি হস্তান্তরিত করতে গেলে পরে এডিসি এলাকার পাট্টা প্রাপকদের জমি বা এডিসি এলাকার সাধারণ জমি হস্তান্তর করতে গেলে পরে গ্রাম সভার অনুমতি নিতে হতো। আমাদের এখানে এডিসিতে একটা কমিটি তৈরি করা হয়েছিল, যার মাথায় ছিল এসডিএমরা। সেই কমিটি এখানে ডাবল ইঞ্জিনের সরকার এসে সেই কমিটিকে ভেঙে দিয়েছে। এই সমস্ত কিছু সেখানে করা হয়েছে। এটা যে এই বিষয়গুলি আমি শুধু আপনাদের এখান থেকে ভেবে দেখে আমাদের যে তথাকথিত আদিবাসী প্রকৃত আদিবাসী দরদীদের যে চেহারা, সেই চেহারাটা উন্মোচিত করার ক্ষেত্রে হয়তো সাহায্য করবে। আমাদের দেশে 12 কোটি আদিবাসী, মোট আদিবাসী জনসংখ্যা 8-6%। এই যে সামনে জনগণনা আসছে, জাত গণনা করা হবে, আমরা সন্দেহ প্রকাশ করছি
আদিবাসীদের প্রকৃত সংখ্যা এতে নিরূপণ করা হবে কিনা। কারণ এখানে দেখেছি যে ভারত সরকার জাত গণনার যে নির্দেশিকা জারি করেছে, জনগণনার যে নির্দেশিকা জারি করেছে, সেখানে সাধারণ অন্যান্যদের সাথে 12 কোটি আদিবাসী জনসংখ্যা হওয়া সত্ত্বেও সাধারণ অন্যান্যদের সাথে একে যুক্ত করা হয়েছে। আদিবাসী প্রেমীদের ওই মোদিজির আদিবাসী প্রেমের আর ছোট্ট দুটো উদাহরণ 1 মিনিটও লাগবে না বলে শেষ করব। দেশে ক্রাইম ব্যুরো, ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুযায়ী প্রতিদিন 11 জন আদিবাসী মহিলা ধর্ষিতা বা গণধর্ষিতা হচ্ছে। আমাদের দেশে যে কেন্দ্রীয় সরকারের শূন্য পদ, সেই শূন্য পদে সেখানে যে দেখা যাচ্ছে 98,000 আদিবাসীদের সংরক্ষিত পদ শূন্য পড়ে আছে। আধা সরকারি দপ্তরে 43,414টি শূন্য পদ পড়ে আছে। রেলে 34,500 শূন্য পদ, এবং আমাদের রাজ্যে শূন্য পদের সংখ্যা হচ্ছে 1,750টি শূন্য পদ আমাদের রাজ্যে পড়ে আছে। আমাদের যে কেন্দ্রীয় আধা সরকারি সংস্থাগুলিতে আদিবাসীদের সংরক্ষণ মাত্র 3% এসে দাঁড়িয়েছে। এতে আরো মারাত্মক ভাবে যেটা আশঙ্কার কথা, আমাদের দেশের 70% খনি হচ্ছে আদিবাসী অঞ্চলগুলিতে। এই খনিগুলির মালিকানা উদ্যোগপতি মহিলাদের এই ক্ষেত্রে অংশগ্রহণ মাত্র 0.23%। আর 23-24-এ আমাদের রাজ্যের খাদি ও গ্রামীণ কুটির শিল্পে আমাদের রাজ্যের উৎপাদন মাত্র 2,51,000 কোটি টাকার পণ্য। এই হচ্ছে আমাদের লাখপতি দিদির যে গল্প কথা শোনানো হয়, আমার মনে পড়ে যাচ্ছে যে ঠাকুরমার ঝুলির যে গল্প ছিল, একেও এই ক্ষেত্রটা, এই আমাদের গল্পটা, লাখপতি দিদির গল্পটা ছাড়িয়ে যাচ্ছে। কৃষকদের প্রশ্নে আমি যে বিষয়গুলি ওষুধ বাবু বলেছে, আমি সেই বিষয়ে যেতে চাই না। আমি শুধু বলবো যে কৃষকদের নিয়ে অনেক মোদি যেমন গর্ব করেন, আমাদের রাজ্যের কৃষি মন্ত্রী তো বলে নেই যে আমাদের রাজ্যে কৃষির এতটাই উন্নতি হয়েছে যে কৃষকের বর্তমান সময়ে কৃষকের সন্তান আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক হতে চাইবে না। তারা ভগবানের কাছে প্রার্থনা করবে তাদের যাতে কৃষক করেই জন্মগ্রহণ করার। অথচ কৃষি ক্ষেত্রটা ছেড়ে পালাচ্ছে লোকে। দেশে কৃষি প্রধান দেশে এক সময় 60% বেশি মানুষ কৃষি কাজে আমাদের শুধু দেশকে সমৃদ্ধই করতো না, তাদের জীবন জীবিকা নির্বাহ করত। আজকে কমতে কমতে সংখ্যাটা দাঁড়িয়েছে 20.7%। শুধু কৃষির উপর নির্ভরশীল মানুষের সংখ্যা, এবং এটা আমাদের রাজ্যে আরো কম। 42% উপর কৃষিজীবী মানুষ আজকে কৃষি কাজ ছেড়ে অন্য কাজ খুঁজে বেড়াচ্ছে, তার মাধ্যমে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। আর কৃষকদের আয় 22 সালে দ্বিগুণ করা মোদিজিকে বা এই রাজ্যে মোদি ভক্ত কর্মীদের, রতন বাবুদের একবার জিজ্ঞেস করবেন, আপনাদের তো সুযোগ আছে, কেন মশাই 19-20 সালের পর থেকে আর কৃষকদের আয় সরকারি ভাবে ঘোষণা করা হয় না? বাৎসরিক আয় কেন ঘোষণা করা হয় না? কোথায় গেল সেই সমস্ত কিছু? আমাদের রাজ্যে কৃষি শ্রমিকদের সরকার মজুরি নির্ধারিত করে দিয়েছে 227 টাকা মাত্র। আর কৃষক কল্যাণে নানা রকম গল্প কথা, কত কিছু প্রচার করা হচ্ছে। কৃষি বিমা প্রকল্প, কৃষি বিমা প্রকল্পে
কতজন কৃষক লাভবান হচ্ছে? যদি লাভবান হতো তাহলে সরকারি রিপোর্ট মোতাবেক মুদি জমানায় গড়ে প্রতিদিন 31 জন কৃষকের আত্মহত্যা করার কথা ছিল না। কৃষকরা লাভবান হোক বা না হোক, 5 বছরে আমাদের দেশের বীমা কোম্পানিগুলো কৃষি বীমা থেকে মুনাফা করে নিয়েছে সরকারের হিসাব অনুযায়ী 50,000 কোটি টাকার বেশি। আমাদের এই সময়ে সরকার 2,07,000 কোটি টাকা এমএসপির জন্য বরাদ্দ করেছে। ভালো কথা। ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ, যেটা মোদী সরকার লিখিত দিয়েছিল 1 বছরের বেশি সময় 750 জনের বেশি কৃষকের মৃত্যুর নিরিখে যে আন্দোলন, ধারাবাহিক আন্দোলন চলছিল, এই আন্দোলন প্রত্যাহার করার প্রশ্নে লিখিত প্রতিশ্রুতি ছিল, সেই তুলনায় এত কম কেন? সব বলতে গেলে কোন ফসলে কত কম, সব বলতে গেলে অনেকটা সময় লাগবে। শুধু চাল আর গমে বর্তমান সময়ে যেটা সবচাইতে বেশি আমাদের রাজ্যে প্রয়োজন, কারণ এখন সরকার ঘটা করে চাল কিনছে, ধান কিনছে কৃষকদের কাছ থেকে। গত 26শে জুলাই থেকে সে প্রসঙ্গে একটি কথা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী কথায় কথায় ওনার সাকরেতরা, ওনার ভক্তরা বলে লোকিস্ট পলিসি, এটা নাকি পূর্বে কোনোদিন ছিল না। এটা ভোকাল ফর লোকাল, মেক ইন ইন্ডিয়া, এগুলি নিয়ে যে গর্ব অনুভব করে এবং অষ্টলক্ষী উত্তর পূর্বের রাজ্যগুলিকে তাদের উন্নয়নকে বোঝাতে গিয়ে অষ্টলক্ষীর উন্নয়নের কথা বলে। সেই ক্ষেত্রে আমি আমাদের কথা নয়, সরকারের যে অবস্থা, কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, উত্তর পূর্বের প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, যাকে সংক্ষেপে PMEGP বলা হয়ে থাকে, তাদের রিপোর্ট থেকে এই প্রোগ্রামে 23-24 সালে উত্তর পূর্বে মোট বরাদ্দ হয়েছিল 266 কোটি 60,60,000 টাকা। তো আমি উত্তর পূর্বে অন্য রাজ্যগুলির কথা পরবর্তী সময়ে কখনো সময় হলে পরে আপনাদের মাধ্যমে আমি বিবৃতি দিয়ে রাজ্যবাসীকে জানিয়ে দেব। শুধু ত্রিপুরার অবস্থাটা বোঝার জন্য বলছি, 266 কোটি 60,06,000 টাকার মধ্যে ত্রিপুরার ভাগে পড়েছিল 26 কোটি 68,73,000 টাকা। সরকার ব্যয় করতে পেরেছে 14 কোটি 44,21,000 টাকায় 588টি ইউনিট গড়ে তুলতে পেরেছে। বাকি টাকা এখনো সরকার ব্যয় করতে পারেনি। এতই উন্নয়নকামী, এতই পরিকর্মা সরকার। কর্মসংস্থান হয়েছে এতে 4,704 জনের। এবং এতে একটা বিষয় লক্ষ্য করার বিষয়, যে যাতে বলা হচ্ছে আমাদের রাজ্যে ওই কর্মপ্রার্থী বেকার যুবক যুবতীরা, তারা আজ আর সরকারি চাকরির মুখাপেক্ষী না। এ কারণে রাজ্য সরকার চাকরি দিতে আগ্রহী না। তাই শূন্য পদের 7.5 বছরে প্রতিশ্রুতি দুরস্ত শূন্য পদের 3 ভাগের 1 ভাগও সরকার এখনো নানা ফর্মে যে চাকরি দিচ্ছে এতে পূরণ করতে পারেনি। কেননা রাজ্যের সকলে স্বনির্ভর হতে চায়। আমি সেই জায়গাটা বোঝার জন্য আমি বলবো যে গোটা উত্তর পূর্বের কথা তো আগেই বলছি, আমাদের রাজ্যে এই প্রকল্পে অনিহারের সংখ্যা প্রতি বছর যেভাবে বাড়ছে, 18-19 সালে এই মাইক্রো এন্টারপ্রাইজেস যে ফাইন্যান্সে যারা সুবিধাভোগী তারা ছিল
1159টা ইউনিট তাদের মাধ্যমে গড়ে উঠেছে। 19-20-তে তা কমে দাঁড়ায় 963-তে, 20-21-এ তা 842-তে, 21-22-এ তা কিছুটা বেড়ে 958টি হয়, 22-23-এ তা দাঁড়ায় 588-তে। কেন্দ্রীয় সরকারের আরেকটা দাবি যে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইত্যাদিতে STFC-দের নানাভাবে তাদের উন্নয়ন করা হচ্ছে। তাদের কথায় চোখের জল চলে আসে মোদী সরকারের, আমাদের রাজ্য সরকারের। এতে আমাদের রাজ্যের অবস্থাটা 24-শে 3রা মার্চ পর্যন্ত 610 জন STFC এই প্রকল্পে উদ্যোগপতি হতে পেরেছে। আরো একটা ক্ষেত্র মহিলাদের ক্ষমতায়ন, লাখপতি দিদি, এত বিজ্ঞাপনে ছেয়ে যাচ্ছে সারা রাজ্য, কান ঝালাপালা হওয়ার অপেক্ষা। কেন্দ্রীয় সরকারের টার্গেট যে এই ক্ষেত্রে মহিলাদের অন্তত 20% এই ক্ষেত্রে নিয়ে আসা। আমাদের সারা দেশের 36টা রাজ্যের হিসাব আমি তো বলেছি, ভবিষ্যতে সুযোগ হলে পরে দেখাবো। একটা স্বীকৃত সংস্থা আছে কেয়ারএস, যারা গত কয়েক বছর যাবৎ দেশের সবকয়টা রাজ্যের আর্থিক পরিকাঠামো, আর্থিক সমৃদ্ধি, আভ্যন্তরীণ উৎপাদনের সমৃদ্ধির হার, মুদ্রাস্ফীতি ও বিনিয়োগ, প্রধানত এই বিষয়গুলির উপর যারা বিচার বিশ্লেষণ করে রাজ্যগুলির অবস্থা, 36টা রাজ্যের মধ্যে দেশের কোন রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে। এবার 25-এ তাদের যে পর্যালোচনা রিপোর্ট, সেই রিপোর্ট করতে গিয়ে তারা দেশটা 36টা রাজ্যকে দুটো ভাগে ভাগ করে। একদিকে বড় রাজ্যগুলি আর আমাদের মতো ছোট রাজ্য, এদেরকে নিয়ে 11টা রাজ্যকে নিয়ে একটা গ্রুপ। 11টা রাজ্যের গ্রুপটা ছিল বি গ্রুপ। সেই বি গ্রুপ এবং এক গ্রুপে সব গ্রুপে বিচারের পয়েন্ট ছিল, নির্ধারিত পয়েন্ট ছিল 100 পয়েন্ট। এর মধ্যে কে কত স্কোর করবে, কোন রাজ্য কত স্কোর করেছে। 11টা রাজ্যের 100 পয়েন্টের স্কোরে এই ক্ষেত্রগুলিতে আমাদের রাজ্য 2025 সালে স্কোর করেছে 34.2। আর ক্রম তালিকা অনুযায়ী 11টার মধ্যে আমাদের রাজ্যের স্থান হয়েছে 11তম। তেমনি সম্প্রতি কেন্দ্রীয় আবাসন এবং নগর উন্নয়ন দপ্তর তারা একটা আপনার সমীক্ষা করেছে। এতে 3টি বিষয় ছিল, 3টি ক্যাটাগরি ছিল। একটা হচ্ছে মানে 2024-25 সালে ভারতের ছোট বড় সব কয়টি রাজ্য নিয়ে 3টি ক্যাটাগরিতে স্বচ্ছ লীনা শহর, স্বচ্ছ শহর বা প্রমিসিং স্বচ্ছ শহর। এক্ষেত্রে এই 3টি ক্ষেত্রে বিচারে 71টা ছোট বড় শহর স্থান করে নিয়েছে। আমাদের দুঃখই বলুন, পরিতাপই বলুন, আর তথাকথিত অহংকার বা গর্বই বলুন, আমাদের স্মার্ট সিটি গর্বের যে আগরতলা 71টার মধ্যে স্থান নেই। ত্রিপুরার নামটা লেখাতে পেরেছে একমাত্র খোয়াই শহর, যে প্রমিসিং স্বচ্ছ শহরের তালিকায় নামটা তুলতে পেরেছে। এক্ষেত্রে আমাদের একটা জিজ্ঞাসা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে জিজ্ঞাসা, গত 24 সালের মার্চে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন স্মার্ট সিটির প্রকল্পে 541 কোটি টাকা 65টা উন্নয়নের প্রকল্পের মধ্যে 58টি সম্পন্ন হয়ে গেছে।
তার খরচ হয়েছে 459 কোটি টাকা। আর এবছরের এপ্রিলে জানিয়েছেন যে না, 95% সম্পন্ন হয়ে গেছে। স্বভাবতই একটা প্রশ্ন রাখতে চাই, এই উন্নয়নের সুফলটা কারা ভোগ করছে, আর এত টাকায় বা গেল কোথায়? আসলে যারা গরু বিক্রি করে তারও গরু বিক্রি করতে হবে, যার ফলে বাজার আজকে বন্ধের পথে। 4-5টা বাজার ছাড়া সমস্ত বাজারগুলো বন্ধ। তাহলে আমরা সরকার নিশ্চয়ই সেটা পরিলক্ষিত করছে। আজকে কৃষকরা কথা বলছে, কিন্তু প্রকৃততে কৃষকদের যে আয় বাড়ানোর যে লক্ষ্যটা, সেখান থেকে কোনো দৃষ্টি নেই সরকারের। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কৃষকদের স্বার্থে অনতিবিলম্বে সারা রাজ্যে যে গরু বাজারগুলো বন্ধ হয়ে আছে সেগুলো চালু করার জন্য।